আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশ সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া দিতে চাইলে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হতে হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশকে কিছু জানানো হয়নি। ঈদুল আজহাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ সহ ছুটি প্রদান, সড়ক মহাসড়ক যানজট মুক্ত রাখা এবং কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে এই বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকরা ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দ দেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশের কোনো একটি রাজ্য সরকারের সিদ্ধান্তের বিষয়ে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না। কোনো দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন, স্থায়ী নির্বাচন কি হলো, তার ফলাফল কি হলো, সেটার প্রভাব কি হবে, সেটা তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। আমরা সীমান্ত পাহারা দেই, বিজিবি সতর্ক আছে কোনো রকমের যাতে কঠিন না হয়, আর সেরকম কোনো ঘটনা আমাদের এখানে এখনো নজরে আসেনি। সীমান্তে হত্যাকাণ্ড ঘটিয়ে নতুন করে কাঁটাতার দিয়ে কখনো বন্ধুত্ব হয় না, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ওপারে মুসলমানদের ওপর নির্যাতনের নিন্দাও জানান তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মিলনায়তনে ইউনাইটেড ওলামা অ্যালায়েন্স আয়োজিত শাপলা চত্বর গণহত্যা বিচারহীনতার এক যুগ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। শাপলা গণহত্যার বিচার না হওয়ায় 24শে জুলাইয়ে আবারও গণহত্যার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ। ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বহির্ভূত ও মানবতা বিরোধী সব হত্যাকাণ্ডের বিচার করার দায়িত্ব সরকারের বলেও জানান নাহিদ ইসলাম। এ সময় ট্রাইব্যুনালের মাধ্যমে 2013 সালের 5 মে শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বক্তারা। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় যেই গণহত্যাগুলো হয়েছে, মানবতা বিরোধী হত্যাকাণ্ড হয়েছে, গুম হয়েছে, সবকিছুর বিচার করার দায়িত্ব বর্তমান সরকারের। আরেকটি বিষয় বন্ধুগণ, আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। রাজনৈতিক বিবেচনায় নয়, মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষায় সময়োপযোগী কারিকুলাম ছাড়া বিশ্বে টিকে থাকা কঠিন, তাই সরকার মেধাকে লালন করে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃথক 2টি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ সময়ের ব্যবধান ঘুচিয়ে নিজের প্রিয় ক্যাম্পাসে তারেক রহমান, আর প্রধানমন্ত্রী হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলেন প্রথমবার, তাই তাঁকে বরণে ছিল উচ্ছ্বাস আয়োজন। বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত উচ্চশিক্ষা রূপান্তর শীর্ষক কর্মশালায় যোগ দেন তারেক রহমান। দেশে শিক্ষা ব্যবস্থা ও উচ্চশিক্ষা প্রসঙ্গে বক্তব্য দেন শিক্ষা সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করার কারণেই দেশে বেকার সংখ্যা বেড়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা গবেষণায় প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি। একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি। সরকার প্রধান বলেন, তার সরকার দেশে এমন শিক্ষা ব্যবস্থা করতে চায় যেখানে শিক্ষার্থীরা নিজেদের বিকশিত করতে পারবে। তিনি বলেন, মেধাকে পরিচর্যা করতে চায় তার সরকার। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। পুঁথিগত বিদ্যা নয়, উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সাথে পাঠ্যক্রম পরিবর্তন জরুরি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভব হবে না। সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পায়ে হেঁটে অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে যান তারেক রহমান। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময়ে অংশ নিয়ে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রেজাল্ট দেখে, মানুষের মেরিট দেখে টিচার দেয়, আমি মনে করি এই অবস্থাটার পরিবর্তন করা সম্ভব। পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। আমরা রাজনীতি করেছি, রাজপথে অনেক কিছু করেছি, বাট এখন স্থিতিশীলতা আসতে হবে। রাজনীতিকে সংসদে যেতে হবে। শুধু রাজপথে এসে হইচই করলেই কোনো কিছু গড়ে তোলা যায় না। কারিগরি এবং এআই ও প্রযুক্তিগত শিক্ষাকে সরকার প্রাধান্য দিতে চায় বলেও জানান সরকার প্রধান। সেই সময় আমরা ইংল্যান্ডে ছিলাম। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসি-ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওআইসি-ভুক্ত সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান। বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সাথে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল এবং ওষুধ শিল্প খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে ওআইসির সমর্থন ও সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এরপর সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজিদের কারণে বাজার অস্থির বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। জানান, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানান তিনি। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন জামাত আমির। আমরা গভীরভাবে যেটা বিশ্বাস করি, জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। আমরা যারা ভোক্তা আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলো পাই না। কৃষক তার উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য পায় না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওইটা ভাঙতে চাই। দেশের অর্থনীতিতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে, তাই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থাকবে আর্থিক প্রতিষ্ঠান। দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংক নিয়ে চালু হওয়া বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের প্রথম ফান্ডের উদ্বোধন করা হয়। প্রায় ৪২৫ কোটি টাকা সমমূল্যের প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার প্রতিশ্রুত মূলধন নিয়ে যাত্রা শুরু করল এই প্ল্যাটফর্ম। ফান্ডটি সিড, লেট সিড এবং সিরিজ এ পর্যায়ের স্টার্টআপে বিনিয়োগ করবে। অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য পার্টি, দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট, দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। So no political interference in financial sector. We are shortly forming Bangladesh Securities and Exchange Commission, completely non-political, and everything, all other banking sector যত appointment হবে পুরোপুরি প্রফেশনালি করতে হবে। হামিদ টিকার সংকটের তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান।
সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যক্তির প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি প্রতিষ্ঠানের সমন্বয়ে তদন্ত হবে। কার ওপর দায় চাপিয়ে দায়সারাভাবে তদন্ত হবে না। কমিটির দায়িত্ব হবে প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তিকে খুঁজে বের করা। জ্বালানি ক্ষেত্রে সংকট আপাতত নেই জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ইস্টার্ন রিফাইনারির জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য বার্ষিক 3 মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল প্রক্রিয়াকরণ ক্ষমতাসম্পন্ন নতুন ইউনিট স্থাপন। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটা হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা হচ্ছে। আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলেছি। জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের অনাগত ভবিষ্যতের জন্য এক বিশাল সম্পদ ও অনুপ্রেরণা, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার বলেন, এই জাদুঘর মাফিয়া শেখ হাসিনার শোষণ ও লুটপাটের বাস্তব চিত্র তুলে ধরেছে। এর মাধ্যমে তার কৃতকর্ম জাতির কাছে কলঙ্কিত হয়ে থাকবে। নান্দনিকভাবে জাদুঘর নির্মাণের উদ্যোগ নেয় অন্তর্বর্তী ইউনূস সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান স্পিকার। আর সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন, জুলাইয়ের মধ্যেই জাদুঘরের কাজ সমাপ্ত হওয়ার পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আগস্টের যে মহান গণ অভ্যুত্থান, এটি বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। এখানে শহীদদের লেখা কয়েকটি চিঠি আছে। যাদের বুক পকেটে এই চিঠি ছিল, তারা তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে গিয়েছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শহীদ হবার জন্যই রাজপথে এসেছি। হেসে হেসে তারা মৃত্যুর মোকাবেলা করেছে, জীবন দিয়েছে, তাদের বর্তমানকে উৎসর্গ করেছে জাতির ভবিষ্যতের জন্যে। শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ার আগেই সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। বৈঠক শেষে ব্যবসায়ীরা বলেন, উৎপাদনমুখী শিল্প কারখানাগুলো নানা সংকটে রয়েছে। বিশেষ করে গ্যাস সংকট, উচ্চ সুদ হার, এলসি জটিলতা ও ব্যাংক ঋণের চাপ শিল্প খাতকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে। বলেন, কোনো শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার চেয়ে ওয়ার্কিং ক্যাপিটাল সহায়তা দিয়ে সচল রাখা দেশের অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ। এ সময় শিল্প খাতের জন্য রিফাইন্যান্সিং সুবিধা বাড়ানোর উপর জোর দেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী নেতারা বলেন, বর্তমান পরিস্থিতিতে শিল্প খাতকে টিকিয়ে রাখতে বিকল্প অর্থায়ন জরুরি। ইন্ডাস্ট্রিগুলিকে বাঁচাতে চাই এবং এই বন্ধ হয়ে গেলে তারপরে সেটাকে রিফাইন্যান্স করে আসলে সেটা ঠিকমতো সাকসেসফুল হয় না। এবং যেগুলি বন্ধ হয় নাই এগুলি যাতে বন্ধ না হয় এবং এগুলি আরও রাদার ও যাতে আরও সাকসেসফুল হতে পারে, এবং সেটার জন্যই কিন্তু আজকে এখানে আসা এবং সেটাই আমরা শেয়ার করলাম। এবং ওনারা আশ্বস্ত করেছে যে ওনারাও মনে করে যে আসলে সেদিকে ওনাদের অ্যাড্রেস করা উচিত। প্রবাসীদের ঈদ আনন্দে মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান, জেফার ও প্রতীক হাসান। অনুষ্ঠান মাতাবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি ও তমা মির্জা। এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, আগামী 24 মে মিনারা PGRM টাওয়ার 2-এ বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সোনালী সন্ধ্যা। অনুষ্ঠানের টিকিট রাখা হয়েছে 6টি ক্যাটাগরিতে, যার মূল্য 99 থেকে 349 রিঙ্গিত পর্যন্ত। ভিআইপি, প্ল্যাটিনাম, গোল্ড ও সিলভার সহ প্রতিটি টিকিট আসন ভিত্তিক। টিকিট পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম টিকেট টু ইউ এবং নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি। It's me, Pooja Cheri. আমি তমা মির্জা। আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। This is Pratik Hassan. আমি ডিজে আভিলা। আগামী 24 মে কুয়ালালামপুরের মেনারা PGRM এ বিকেল 5টায় ভালোবাসা, গ্ল্যামার, পিওর ভাইবসে ভরা এই ম্যাজিক্যাল রাত অপেক্ষা করছে শুধু আপনাদের জন্য। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।